সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে এই মুহূর্তে দিল্লিতে যিনি আছেন, কেউ বলেন পালিয়ে গেছেন, কেউ বলেন হেলিকপ্টারে করে বা প্লেনে করে তাকে রাজকীয় সম্মান জানিয়ে রয়্যাল স্যালুট দিয়ে তাকে বাংলাদেশ থেকে অত্যন্ত সম্মান মর্যাদা সহকারে দিল্লিতে পৌঁছে দেওয়া হয়েছে। আর দিল্লি সরকার তাকে রাজকীয় মেহমান রূপে গ্রহণ করেছে এবং তিনি রাজার হালে সেখানে বিদেশি মেহমান রূপে নরেন্দ্র মোদীর সমপর্যায়ের সেফটি সিকিউরিটি নিয়ে জৌলুসে তিনি আছেন। বলার চেষ্টা করছেন আমরা কিছুই জানি না। তিনি সেখানে প্রাসাদে থাকেন। সেই প্রাসাদে তার সঙ্গে তার বোন শেখ রেহানা থাকেন। তার সন্তান সন্ততি জয়, পুতুল এবং শেখ রেহানার সন্তান সন্ততি অবাধে সেখানে যাতায়াত করেন। তারা ভারত সরকারের শাহী খাবার খান এবং সেখানে বসে তিনি সাক্ষাৎকার দেন, ইন্টারনেট চালান। আমরা যারা টকশো করি, আমাদের সেই টকশো দেখেন। সেখানে বসে তিনি বাংলাদেশের তার হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে কখনো ইন্ডিভিজুয়াল, কখনো কালেকটিভলি তিনি অংশগ্রহণ করেন ভিডিও কনফারেন্সে, কখনো কখনো অডিও কনফারেন্সে, বেশিরভাগ সময় অডিও কনফারেন্সে। তার দলের যারা নেতাকর্মী রয়েছেন লন্ডন, আমেরিকা, ফিনল্যান্ড থেকে শুরু করে হেলসিঙ্কি থেকে শুরু করে অন্যান্য যেখানে যেখানে আছেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা, যেখানে যেখানে যত নেতাকর্মী আছেন সবার সঙ্গে তার আন্তর্যোগাযোগ আছে। দলবেঁধে সবাই নেত্রীর সঙ্গে দেখা করার জন্য সেখানে আছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা মনে করেন বা তাকে মনে করানো হচ্ছে বা এরকম একটা আবহ তৈরি করা হচ্ছে যে ইউ আর ইন রেস্ট, নট ইন এক্সাইল। অনেক পরিশ্রম করেছেন 17 বছরে। তো এই 17 বছরে আপনার আসলে একটা রেস্ট দরকার। আপনি এখানে আছেন, প্রধানমন্ত্রী হিসেবে আছেন। আমরা পথের জঞ্জালগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। আবার আপনি গিয়ে প্রধানমন্ত্রীর রূপে ক্ষমতা আরোহণ করবেন। এইভাবে আওয়ামী লীগের যারা অতি চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলার পরে বা দেখা করার পরে এই ধরনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে শেখ হাসিনার যে চিয়ার্স, তার চিয়ার্স মানে তার যে অনুভূতি, আনন্দের অনুভূতি, এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। তার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, কণ্ঠস্বর ভালো হয়ে গেছে, বুদ্ধিও বেড়ে গেছে। তো এই গেল একটি অংশ। অন্যদিকে ইউনূসের জামানাতে যেই জিনিসগুলো আমরা শুনেছিলাম সেটা এখন আর শোনা যাচ্ছে না। বিচারে ফাঁসি হবে, ফাঁসি হয়েছে, আরও ফাঁসি হবে, তাকে ধরে আনা হবে। নরেন্দ্র মোদীর কোনো ওয়ে নেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা ছাড়া, অন্য কোনো কিছু করা ছাড়া। তো সেটা যখন ডক্টর ইউনূসের সরকারের পতন হলো, এখন উল্টো হয়ে গেছে পরিস্থিতি যে ডক্টর ইউনূসের বিচার কবে হবে, তার কি ফাঁসি হবে, এই শিশু হত্যার জন্য তার বিরুদ্ধে যে মামলা হবে সেই মামলায় তার কি ফাঁসি রায় হবে, ৩২ নম্বর ভাঙা রায় কি হবে, একটি সরকারকে উচ্ছেদ করার পরিণাম কি হবে, সংবিধান যাকে বলা হয় অবমাননা করা, সংবিধান শুধু অবমাননা না করা, সংবিধান লঙ্ঘন করা, এই কাজগুলো করার ফলে তার কি কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা যারা লোকজন রয়েছে সঙ্গত কারণে কেউ আর সুস্থ নেই। তাদের সামনে বড় একটা রাজহাঁসের ডিম আনলে তারা এটাকে টিকটিকি ডিমের মতো দেখে। টিকটিকি ডিম যদি একটা টিকটিকি ডিম তারা দেখে, অবচেতন মনে তারা ওটাকে একটা গোখরা সাপের ডিম মনে করে আতঙ্কে থাকে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এরপরে নতুন সরকার এলো। নতুন সরকার আসার পরে সবাই যেটা আশা করেছিল যে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সমঝোতা হয়েছে বা হবে, দিল্লির সঙ্গে একটা সমঝোতা হয়েছে বা হবে, কিন্তু সেটা হয়নি। এটা বুমেরাং হয়ে গেছে। শেখ হাসিনা স্বয়ং বলছেন যে আমাদের সঙ্গে বেইমানি করা হয়েছে, আমরা তাদেরকে ভোট দিয়েছি, আমাদের নেতাকর্মীদের হাতে পায়ে ধরা হয়েছিল, এই জন্য আমরা ভোট দিয়েছি এবং এই ভোট পাওয়ার পর এখন বিএনপি আমাদেরকে ভুলে গেছে, আমরা তাদেরকে ছাড়বো না, কড়াই গন্ডায় প্রতিশোধ আদায় করব, এ সকল কথাবার্তা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতা আসার পরে পুরো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত রীতিমতো তোলপাড় চলছে। প্রায় প্রতিদিন পতাকা বৈঠক হচ্ছে বিজিবির সঙ্গে, বিএসএফের সঙ্গে,
পাল্টা গোলাগুলি হচ্ছে, বেশ কয়েকটা হত্যাকাণ্ড হয়ে গেছে। অনেক জায়গাতে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেইগুলো বিজেপি এবং বিএসএফ তাদের মধ্যে রীতিমতো হাতাহাতির পর্যায়ে ঘটে গেছে। এবং আমাদের বিজিবি বেশ বীরত্বের সঙ্গে ওদেরকে তুই তুইকারি করে কথাবার্তা বলেছে, এবং সেগুলো আবার আমরা সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়ে আমরা বলছি যে সাব্বাস, এরকম বিজেপি দরকার। এরই মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, একেবারে টাইম ডেট ঠিক করে বলে দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি আসবেন। আর তিনি আসার জন্য ইতিমধ্যে ট্রাভেল পাস চেয়েছেন, অর্থাৎ বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে ট্রাভেল পাস চেয়েছেন বাংলাদেশে আসার জন্য। এই ধরনের খবর প্রচার করা হচ্ছে। এই হলো অ্যাজ এ হোল। এখন এগুলো নিয়ে আমাদের রাজনীতিতে কি হচ্ছে? বাস্তবতা হলো যে যারা প্রতিপক্ষ শেখ হাসিনা তারা গালাগাল করছে, আসুন আসুন বা আসো আসো, তোমরা তো এইবার কিছু করতে পারিনি, এইবার আসো, ডলা দিয়ে দেবো, তোমাদের জন্য জেলখানা প্রস্তুত, তোমার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত। কেউ কেউ বলছে তুমি আসো, তোমাকে মোটামুটি এয়ারপোর্টের মধ্যেই আমরা একটা, যাকে বলা হয়, ডলা দিয়ে দেবো। ভালো কথা। শেখ হাসিনার পক্ষের যারা লোক তাদের বক্তব্য হলো শেখ হাসিনার অলৌকিক ক্ষমতা রয়েছে। তিনি যখন আসবেন 2 কোটি লোক এয়ারপোর্টে উপস্থিত হবে। এবং তারেক রহমান সাহেব যেভাবে বাংলাদেশে এসেছেন, অথবা শেখ হাসিনা এর আগে যে এসেছেন 1981 সনে, তার চাইতে অন্তত 3 থেকে 4 গুণ লোক বেশি হবে। এই জন্য তারা অনলাইনে প্রচার করছে শেখ হাসিনার দেশে ফেরা 2.0, মানে দ্বিতীয় যে প্রত্যাবর্তন বাংলাদেশে, এটা কবে হবে, কিভাবে হবে, এটা নিয়ে সবাই ব্যাপকভাবে প্রস্তুত। তাদের বক্তব্য হলো শেখ হাসিনা শুধুমাত্র আসবেন, এয়ারপোর্টে পাড়া দেবেন, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু তার নিয়ন্ত্রণে চলে আসবে, আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে আসবে। এবং একই অবস্থা কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও ঘটেছিল। তারেক রহমান সাহেব দেশে কিছুতেই আসছিলেন না। আমাদের মতো কিছু অর্বাচীন বালক আমরা বলার চেষ্টা করেছিলাম, তারেক রহমান সাহেব যদি আসেন যমুনার জল বন্ধ হয়ে যাবে, যমুনার ঢেউ বন্ধ হয়ে যাবে, কেউ যমুনার দিকে যাবে না। তারেক রহমান সাহেব যেখানে যান সেখানে মেলা মিলবে, তিনি 300 ফিটে গেলে মেলা মিলবে, তার বাসায় মেলা মিলবে, তার অফিসে মেলা মিলবে। এবং ঘটনা তাই ঘটেছে। তিনি সেখানে এসে বীর দর্পে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তার সেই প্ল্যানের পিছনে সবাই ছুটেছে। আর সেই দিন থেকে, যেদিন তারেক রহমান সাহেব বাংলাদেশে পা দিয়েছেন, সেখানে সেনাপ্রধানের যেটা কর্তৃত্ব ছিল, এনসিপির যেটা কর্তৃত্ব ছিল, জামাত কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্তৃত্ব ছিল, সব শূন্য হয়ে গেছে। সূর্যের যে মহাকর্ষণ শক্তি, সেই মহাকর্ষণ শক্তির কাছে যেভাবে সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলো সব ভিক্ষুকের মতো ঘুরতে থাকে, এবং তাদের কোনো শক্তি, সূর্যের চারিদিকে ঘোরা ছাড়া তাদের অন্য কোনো শক্তি নাই, তদ্রূপ তারেক রহমান সাহেব যেই মুহূর্তে আসছেন বাংলাদেশে, তাকে কেন্দ্র করে বাকি যে শক্তির বলয়গুলো, তিনি নক্ষত্র রূপে তার আপন বলয়ে ঘুরেছেন। আর তাকে কেন্দ্র করে তিনি এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তাকে কেন্দ্র করে সব কিছু করেছে। তিনিই প্রধানমন্ত্রী, যেদিন থেকে আসছেন সেই দিন থেকে প্রধানমন্ত্রী। তো এই যে তারেক রহমান সাহেবের যে উত্থান, বা তাকে কেন্দ্র করে বাংলাদেশে যা কিছু ঘটেছে, এটাকে অ্যাজ এ প্রিয়াম্বল হিসেবে, কিংবা এটা সংবিধানের ভাষা প্রিয়াম্বল, কিংবা ধরুন এটাকে একটা প্রাইমা ফেসি হিসাবে, এটিকে একটি উদাহরণ হিসেবে, কিংবা এটিকে একটি ফেলাছি, আপনি ভুল যদি ধরেন, ফেলাছি, এই হিসেবেই আওয়ামী লীগের যারা লোকজন তারা বলার চেষ্টা করছে যে কোথায় তারেক রহমান আর কোথায় শেখ হাসিনা। তার যে ক্ষমতা, তার যে কানেক্টিভিটি, তার যে প্রাজ্ঞতা, তার যে সাহস, তার যে শক্তি, এবং তার পেছনে যে সকল দেশি বিদেশি শক্তি রয়েছে, সেই দেশি বিদেশি শক্তির উপর ভর করে তিনি খালি এয়ারপোর্টে নামতে হবে না, দিল্লি থেকে যেদিন প্লেনে উঠবে এবং ওই প্লেনে তিনি দিল্লি থেকে রওনা করেছেন, সঙ্গে সঙ্গে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়বে। সেই ছবি লাইভ টেলিকাস্ট করবে আল জাজিরা, লাইভ টেলিকাস্ট করবে সিএনএন, লাইভ টেলিকাস্ট করবে ডয়েজ ভ্যালে, থেকে শুরু করে যত বিখ্যাত ইন্টারনেট
প্রোটোকল রয়েছে, যত বিখ্যাত গণমাধ্যম রয়েছে, যত স্যাটেলাইট কোম্পানিগুলো রয়েছে, তারা ওই শেখ হাসিনা যেদিন দমদম, কলকাতার দমদম থেকে বা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, দিল্লি থেকে তিনি বা দিল্লির যে কোনো সামরিক ঘাঁটি থেকে যে প্লেনে করে তিনি আসবেন, ওটা যখন লাইভ টেলিকাস্ট হবে, এই আসছে, এই ১ ঘন্টা আধা ঘন্টার মধ্যে সে এই পর্যায়ে পড়ছে, এখন তার এত ডিগ্রি অক্ষাংশে আছে, এত ডিগ্রি দ্রাঘিমাংশে আসছে, এই মুহূর্তে যে কলকাতায় যেভাবে লাফিয়ে লাফিয়ে বলে না, ময়ূক যারা আছে, ময়ূক রঞ্জন, তারা যেভাবে লাফিয়ে লাফিয়ে বলে এক্ষুনি শেখ হাসিনার প্লেন এই যে চাকা বের করলো, এই যে শেখ হাসিনা দেখুন দেখুন দেখুন, শেখ হাসিনা এখন এই যে তার যে প্লেন বা হেলিকপ্টারের এই জানালা দিয়ে তাকিয়েছে, ওই যে দেখুন দেখা যাচ্ছে সে বাংলাদেশের তাকিয়ে হাসছেন বা তিনি কাঁদছেন, তিনি মোনাজাত করছেন প্লেনের মধ্যে। এখন তিনি বাংলাদেশে নামার আগে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, রাত হলে দিন হলে তিনি এখন শুকরানা নামাজ পড়ছেন, এশিকের নামাজ পড়ছেন। এইগুলো শোনার সঙ্গে সঙ্গে কত মানুষের যে ডায়রিয়া হবে, ব্রঙ্কাইটিস হবে, নিউমোনিয়া হবে, কত মানুষ যে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হবে, ঢাকার হাসপাতালগুলো ভরে যাবে, কল্পনাই করা যাবে না। এটা আওয়ামী লীগের লোকজন মনে করছে যে শেখ হাসিনার ওইরকম একটা ভাবমূর্তি হয়ে যাবে। এই গেল একটা। ২ নম্বর হলো যে ধরুন নিয়মতান্ত্রিকভাবে এরকম কিছু হলো না, শেখ হাসিনা আসছেন, তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হলো, তাকে সেখান থেকে সামরিক বাহিনী ক্যান্টনমেন্টে নিল, ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রহরায় তাকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলো। এর কারণ হলো ইচ্ছে করলেই তাকে আপনি ডিম মারতে পারবেন না দীপুমণির মতো। ইচ্ছে করলেই আপনি তাকে নিয়ে ওই যে একাগারের সময় যেভাবে টানা হেঁচড়া করেছেন, কিচ্ছু করতে পারবেন না। এখন তার উপর যে ফোকাস, তার যে ইন্টারন্যাশনাল যে প্রেশার গ্রুপ তার সঙ্গে আছে, এবং ভারতের মতো রাষ্ট্র তাকে যেভাবে প্রোটেকশন দিচ্ছে, আপনি তার পশমের ধারে কাছে যেতে পারবেন না। তাকে শাস্তি দিতে হলো প্রোটোকল অনুযায়ী, শাস্তি দিতে হলো আইন অনুযায়ী তাকে দিতে হবে, এবং এটা শেখ হাসিনা চাচ্ছে। এখন সেই যে শেখ হাসিনা যদি সেটা চায়, তাহলে সেভাবে যদি তিনি দেশে আসেন, জেলখানাতে যান, এটা সামাল দেওয়ার ক্ষমতা কি সরকারের আছে, বাংলাদেশের আছে? এই গেল দ্বিতীয় যে বিষয়। সরকারের যারা লোকজন তারাও বলার চেষ্টা করছেন যে যেখানে আইভি একের পর এক জামিন হচ্ছে, তারপরে তাকে ছাড়ছে না, সরকার কি দুর্বল নাকি? সরকার আগের যে কোনো সময় চেয়ে শক্তিশালী, কাজে কিসের শেখ হাসিনা আসুক না, এবার আমরা দেখিয়ে দেব। তো এই যে শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, তারা রীতিমতো একেবারে সবচেয়ে তাদের যে উৎসব মুখর যে সময়টি, সেই সময়টিতে তারা যেভাবে উদ্বেলিত করে কারো বিয়ে, কারো মুসলমানি, কারো আকিকা, মানে হোয়াট এভার মেবি, কারো ঈদ, এরকমভাবে যে যেভাবে যার জীবনের শ্রেষ্ঠতম আনন্দময় সময় তারা কাটায়। এখন এই যে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রায় ৬ কোটি মানুষ এভাবে একটা স্বপ্নের সাগরে ভাসছে। যারা দুর্বল লোক, দুর্বল চিত্তের লোক, আওয়ামী লীগের হোক কিংবা আওয়ামী লীগের বাইরের হোক, তারা কাঁপছে, থলথল করে কাঁপছে, এবং কাঁপানোর লোকের সংখ্যা বেশি। আমাদের দেশে সাহসী লোক খুব অল্প, বেশিরভাগ মানুষের ভীরু। এদের যে কোনো একটা সমস্যা হলে নাভির গোড়ায় চিন 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 করে। এদের অনেকের অন্ডকোষ পেটের মধ্যে চলে যায়। এদের অনেকের ১ মাসের কোষ্ঠকাঠিন্য মুহূর্তের মধ্যে ডায়রিয়া হয়ে যায়। এদের হার্ট অ্যাটাক হয়। এরা অনেক সময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ভয়ে পড়ে, মুখ রক্তশূন্য হয়ে যায়, এবং এরা কানে শোনে না। এমন বিপদ আসে, সেই বিপদের সময় তারা কানেও শোনে না। এদের সংখ্যা সব দলে বেশি। এই লোকগুলো ভয় পাচ্ছে। সেখানে যদি আসে, তাহলে আমাদেরকে কি মরিচ ডলা দেবে, নাকি ওই যে পাটাপুতের মধ্যে ফেলে যেভাবে বাটে ওইভাবে আমাদের বাটবে, নাকি হামান দিস্তের মধ্যে ফেলে পান যেভাবে ছ্যাঁচে ওইভাবে কি আমাদের ছ্যাঁচবে? মানে নিজেরা নিজেরা নিজেদের যে কর্মকাণ্ড হয়তো আমরা জানি না, কেউ জানি না, কিন্তু সে তো জানে। জি আল্লাহ, আমি হয়তো গণভবনের এই একটা হাঁস নিয়েছি, হি আল্লাহ, আমি তো ওই যে গ্রামের অমুক এক আওয়ামী লীগ নেতার সেই গরু চুরি করেছি, হায় আল্লাহ, আমি তো ওই আওয়ামী লীগ নেতার বাসায় গ্রিল ভেঙেছি। এরকম যে যার মতো করে যারা এই গত ২ বছরে যা কিছু করেছে, বা কেউ হয়তো বলতে পারে, হায় আল্লাহ, আমি তো
কিছুই করিনি, কিন্তু আমি মনে মধ্যে শেখ হাসিনাকে গালাগালি করেছি, তুমি তো সাক্ষী, এখন আমার কি হবে? এইভাবে যে যার মতো করে জাহান্নাম বানিয়ে থরথর থরথর করে একটা গ্রুপ কাঁপছে। তো এই যে আনন্দ এবং হাসি এবং কান্না, এই কান্নার মধ্যেই সময় চলে যাচ্ছে নিরন্তর গতিতে। আর সে সময় আমাদেরকে কোন কালে ঠেকাবে, কোন পরিণতিতে ঠেকাবে, সেটা আসমানের মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না।